নমস্কার বন্ধুরা, আজ 14 অগস্ট ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। ৭৩টি বছর পেরিয়ে গেছে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু আজও ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে এই আশা শুধু আশাই থেকে গেল। কিন্তু কেন? এই প্রশ্ন আজ বহু ভারতীয়ের মনে উদিত হয়। ৭৩টা বছর তো কম নয়। যদি আমরা জাপান কিংবা জার্মানির দিকে তাকাই, তাহলে দেখব আপাত ধ্বংস হয়ে যাওয়া দেশগুলি কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। তাদের উন্নতি আজ সর্বজনবিদিত। কিন্তু ভারত, অনেকেই এর জন্য ভারতের জনসংখ্যার চাপ, দুর্নীতি এগুলোকে দায়ী করছেন বটে। সেগুলো হয়তো একটা কারণও, কিন্তু যে স্বাধীনতা নিয়ে আমরা গর্ব করি, যে স্বাধীনতা নিয়ে আমাদের এত অহংকার, সেই স্বাধীনতা প্রক্রিয়ার উপরেই প্রথম দিন থেকেই একটা প্রশ্ন চিহ্ন ঝুলেছে। তাই এই বিষয়টির উপর আধার করেই আজ আমাদের বিশেষ নিবেদন, স্বাধীনতা বনাম ক্ষমতা হস্তান্তর। প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে ক্ষমতা হস্তান্তর কি। ১৯৪২ থেকে ১৯৪৭ পর্যন্ত ভারত ও ইংল্যান্ডের মধ্যে ভারতের স্বাধীনতা সংক্রান্ত যে সকল প্রক্রিয়া ও দলিল রয়েছে, সেগুলোকেই এক কথায় ক্ষমতা হস্তান্তর বলা হয়। তৎকালীন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ এবং বহুজন মানুষ এই ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করলেও তা মূলত ধোপে টেকেনি। এই ক্ষমতা হস্তান্তর কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস চাননি। তিনি চেয়েছিলেন পূর্ণ স্বরাজ, তিনি চেয়েছিলেন অখণ্ড ভারতবর্ষ, কিন্তু তা হয়নি। কিন্তু কেন হলো এই ক্ষমতা হস্তান্তর? পূর্ণ স্বরাজ হলো নাই বা কেন? এর মধ্যে কি কোনো ষড়যন্ত্র রয়েছে? এই বিষয়টি আজ আমরা পর্যালোচনা করব। বর্তমানের বিভিন্ন বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদ তথা গবেষণাকারীর মতে এটি একটি স্বাধীনতার নামে ভাঁওতা। যদিও এর বিরুদ্ধ মত রয়েছে, আমরা এর পক্ষে এবং বিপক্ষে সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব। সঠিক কোনটা তা আপনারা বিচার করবেন। প্রথম যে বিষয়টি ভারতের স্বাধীনতা সংক্রান্ত প্রক্রিয়ায় বেশ আপত্তিকর বিষয় হয়ে উঠেছিল, সেটি হলো ডমিনিয়ন। এই প্রসঙ্গে জানতে গেলে প্রথমে ভারতের স্বাধীনতার পরিপ্রেক্ষিতটা জানা দরকার। ১৯৪৭ সালের 3 জুলাই তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল পেশ করে। এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল অনুযায়ী কিন্তু ভারতবর্ষে স্বাধীনতা আসে। আমাদের যেমন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় একটি বিল প্রথমে সংসদে পেশ করা হয়, তারপরে সেটি পাস হয় এবং তারপরে তা পার্মানেন্ট করার জন্য যেমন রাষ্ট্রপতির সই দরকার হয়, ঠিক তেমনি এই একই প্রক্রিয়ায় ব্রিটিশ পার্লামেন্টে এই বিলটি পাস হয়। 3 জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল পেশ করা হলেও 4 জুলাই অর্থাৎ পরের দিন এটি পাস হয়। তারপর সেটি চলে যায় রাজকীয় সম্মতির জন্য। আমরা সকলেই জানি যে ব্রিটিশ হচ্ছে রাজপ্রধান দেশ, বা ওখানে রাজা বা রানীর অস্তিত্ব এখনও রয়েছে। তাই সর্বশেষে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেমন রাষ্ট্রপতির সই দরকার হয়, ঠিক তেমনই ব্রিটিশ সাম্রাজ্যে রাজা বা রানীর সই বা সম্মতি দরকার হয়। এই রাজকীয় সম্মতি এই বিলটি পায় 18 জুলাই অর্থাৎ 18 জুলাই এই বিলটি একটি অ্যাক্ট বা আইনে পরিণত হয় এবং নাম হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এই অ্যাক্টটিতে ভারতকে একটি ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন হিসেবে পরিচিতি দেওয়া রয়েছে। ডমিনিয়ন কথার অর্থ হলো অধিরাজ্য। কি এই অধিরাজ্য? অধিরাজ্য হলো এমন একটি রাজ্য বা এমন একটি রাষ্ট্র যার মালিকানা রয়েছে। স্বাধীন অধিরাজ্য অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন। আর এখানেই হলো প্রধান সংশয়, কেন ডমিনিয়ন, কেন স্টেট বা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এগুলো বলা হলো না? এখানেই প্রথম প্রশ্নচিহ্নটা যুক্ত হয়েছে। আমরা প্রথমেই বললাম যে 18 জুলাই 1947-এ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয়ে গিয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট থেকে এবং রাজকীয় সম্মতি সহ। কিন্তু আমাদের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে দেওয়া হলো 15 অগস্ট 1947, প্রায় 1 মাস পর। এতদিন অপেক্ষা কেন হলো? এটাও বিশিষ্ট বিদ্বজ্জনেরা প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে একটু অন্যদিকে নজর ঘোরানো দরকার। যে বিষয়টির উপর নজর রাখা দরকার তিনি হলেন লর্ড মাউন্টব্যাটেন। কে এই লর্ড মাউন্টব্যাটেন? লর্ড মাউন্টব্যাটেন হলেন ভারতের শেষ গভর্নর জেনারেল ইংরেজ তরফ থেকে। এরপর অবশ্য রাজা গোপালাচারী হয়েছিলেন। 1947-এর 21 ফেব্রুয়ারি
ইনি ভারতের গভর্নর জেনারেলের দায়িত্ব পান। এই লর্ড মাউন্টব্যাটেন 21 জুন 1948 পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল পদে আসীন থাকেন। হ্যাঁ, স্বাধীনতার পরও ইনি গভর্নর জেনারেল ছিলেন 1 বছরের জন্য। এই লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী কিন্তু ভারতবর্ষ বিভক্ত হয় হিন্দু মুসলিম এই ভিত্তিতে। লর্ড মাউন্টব্যাটেন 15ই আগস্ট আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন জ্যাক অর্থাৎ ইংল্যান্ডের যে পতাকা তা ভারতের মাটিতে নামিয়ে ভারতের যে 3 রঙা পতাকা তা তুলে ভারতের স্বাধীনতা ও ভারত শাসনের ক্ষমতা ভারতীয়দের হাতে তুলে দেন। 1947 15 আগস্ট যেদিন ভারত স্বাধীনতা পায়, ঠিক সেই দিনই লর্ড মাউন্টব্যাটেন ভারতে বসে বেতার সহযোগে আমেরিকার সাথে একটি কনফারেন্সে যোগ দেন। কি ছিল সেই কনফারেন্স? সেই অনুষ্ঠানটি ছিল সেকেন্ড অ্যানিভার্সারি অফ অ্যালাইড ভিক্টরি ওভার জাপান, অর্থাৎ ঠিক 2 বছর আগে 1945 সালের এই দিনটিতে অর্থাৎ 15ই আগস্ট জাপান মিত্রশক্তির কাছে বশ্যতা স্বীকার করে বা হার মেনে নেয়। যদিও জাপান অফিসিয়ালি সারেন্ডার করেছিল 2 সেপ্টেম্বর 1945, কিন্তু এই 15 আগস্ট 1945 জাপান ঘোষণা করে এই সারেন্ডারের কথা। এই শর্তহীন সারেন্ডার জাপান গভর্নমেন্ট 15 আগস্ট যেহেতু ঘোষণা করেছিল, সেহেতু অনেকেই মনে করেন লর্ড মাউন্টব্যাটেন এই জয়কে চিরস্মরণীয় করে রাখতে এই পার্টিকুলার ডেট অর্থাৎ 15ই আগস্ট এটাকেই বেছে নিয়েছিলেন ভারতের স্বাধীনতা দেবার দিন হিসাবে। জাপানের স্যারেন্ডারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 15 আগস্ট 1947-এ আমেরিকার যে অনুষ্ঠানটিতে লর্ড মাউন্টব্যাটেন বেতার সহযোগে যোগদান করেছিলেন, সেখানে মাউন্টব্যাটেনের স্পিচটা আমরা একটু জেনে নেব। তিনি ঠিক কী বলেছিলেন সেদিন ওই বেতার ভাষণে। সেদিন লর্ড মাউন্টব্যাটেন বলেন, 2 years ago today I had just returned from the Potsdam conference and was in the Prime Minister's room in 10 Downing Street when the news of the Japanese surrender come through. Here, as I speak to you tonight in Delhi, we are celebrating an event no less momentous for the future of the world, India's Independence Day. In the Atlantic Charter, we, the British and Americans, dedicated ourselves to champion the self-determination of peoples and the independence of nations. Bitter experience has taught us that it is often easier to win a war than to achieve a war aim. So, let us remember August 15, Vijay Day, not only as the celebration of victory, but also as the fulfillment of a pledge. মাউন্টব্যাটেনের এই বক্তৃতাটির বাংলা তর্জমা করলে পাওয়া যায়, 2 বছর আগে আজকের দিনে আমি পটসডাম কনফারেন্স থেকে ফিরছিলাম। তখন ছিলাম প্রধানমন্ত্রীর ঘরে, যেটা 10 নম্বর ডাউনিং স্ট্রিট। তখন খবর এসেছিল যে জাপানিরা আত্মসমর্পণ করতে চলেছে। এখানে আমি আপনাদের বলছি, আজ রাতে দিল্লিতে আমরা একটি বিষয় উদযাপন করছি যেটা ভবিষ্যৎ বিশ্বের কাছে কম স্মৃতিপূর্ণ নয়। সেটি হলো ভারতের স্বাধীনতা। অ্যাটলান্টিক সনদভুক্তের মধ্যে আমরা ব্রিটিশ এবং আমেরিকানরা যারা নিজেদের নিয়োজিত করেছি দেশের স্বাধীনতা ও স্বাধীন মানুষের আত্মনিয়ন্ত্রণকে জয় করার জন্য, আমাদের তিক্ত অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে যুদ্ধের লক্ষ্য পূরণ করার থেকে যুদ্ধে জেতা সহজ। সুতরাং আমরা 15 আগস্ট তারিখটিকে শুধু জয়ের উদযাপন না ভেবে অঙ্গীকার পূরণ হিসাবেও দেখব। অর্থাৎ এই বিষয়টিতে খুব স্পষ্ট উল্লেখ রয়েছে যে এটি একটি যুদ্ধের লক্ষ্য পূরণ বা অঙ্গীকার পূরণ। প্রশ্নটা এখানেও, ভারতের স্বাধীনতা দিয়ে ব্রিটিশ সরকার কোন লক্ষ্য পূরণ বা অঙ্গীকার পূরণ করতে চাইছে, প্রশ্নটা এখানেও। এমন অনেকের মত, ভারতের 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেওয়ার পিছনে যেমন রয়েছে জাপানিদের আত্মসমর্পণ করার উদযাপনের বিষয়টিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্য, ঠিক তেমনই ভারতের যে স্বাধীনতা, যা ট্রান্সফার অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতা হস্তান্তর হয়েছে, যা পূর্ণ স্বরাজ নয়, এবং বলা যেতে পারে যে ব্রিটিশ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বটুকু শুধুমাত্র ভারতবাসীর উপর দিয়ে এখনও
ভারতবর্ষকে নিজেদের সাম্রাজ্য বলে মনে করছে। 1947 সালে ব্রিটিশ গভর্নমেন্ট যে ভারতকে সম্পূর্ণভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেনি এবং তা যে ব্রিটিশ সাম্রাজ্যের একটি উপনিবেশ হিসাবেই চিহ্নিত হয়েছিল, সেই বিষয়টিকে আরেকটি প্রমাণ দ্বারা উপস্থাপিত করা যায়। এই প্রমাণটি হল কমনওয়েলথ সিটিজেনশিপ। 1946 সালে 15 মার্চ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি এই কমনওয়েলথ সিটিজেনশিপ নিয়ে ভারতের সাথে কথা বলে এবং এই কমনওয়েলথ গ্রুপের মেম্বার হওয়ার জন্য ভারতকে প্রস্তাব দেয়, যদিও ওনার বক্তব্যে কোনো বাধ্যবাধকতা ছিল না। প্রথমেই জেনে নেওয়া দরকার এই কমনওয়েলথ বিষয়টি কি। কমনওয়েলথ হলো এমন একটি সংস্থা বা বলা যেতে পারে এমন একটি সংগঠন যা মূলত ব্রিটিশ এবং ব্রিটিশ উপনিবেশ ঠিক যে যে দেশগুলি ছিল সেই দেশগুলির সদস্যপদ গ্রহণের মাধ্যমে তৈরি হয়েছে। মূলত কমনওয়েলথ করার উদ্দেশ্য ব্রিটিশ সরকার যা ব্যক্ত করে তা হলো বিভিন্ন দেশের সার্বিক উন্নয়ন। স্বাভাবিক অর্থে এটি একটি এনজিওর মতো কাজ করলেও এর ভিতরে লুকিয়ে রয়েছে অন্য কাহিনী। বিষয়টি হলো কমনওয়েলথ সংস্থাটির প্রধান সব সময়ের জন্য কিন্তু ব্রিটেন, অন্য কেউ নয়, এবং এদের প্রধান অফিস এখনও লন্ডনে। এর প্রধান হিসাবে নির্বাচিত হন ব্রিটেনের রাজা অথবা রানী। সবথেকে বড় আশ্চর্যের বিষয় হলো এই কমনওয়েলথ সিটিজেনশিপ ভারতের ইন্ডিপেন্ডেন্সের পর দরকার ছিল কি ছিল না, এই সদস্যপদ ভারতবর্ষ গ্রহণ করবে কি করবে না, এই সিদ্ধান্তে ভারতবাসীর তেমন কোনো ভূমিকা ছিল না। এমনকি ভারতের পার্লামেন্টে এ বিষয়ে আজ পর্যন্ত একটিও আলোচনা হয়নি। সম্পূর্ণভাবে তৎকালীন প্রধানমন্ত্রী ও তৎকালীন যে সরকারের সংগঠন, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, এ বিষয়ে বিরোধী মত বা ভারতবাসীর কোনো মতামত নেওয়া হয়নি। দ্বিতীয় বিষয়টি হল ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, যেটি পরাধীন ভারতবর্ষের 1924 সালে যে অ্যাক্টটি লাগু হয়, সেই অ্যাক্টটি সম্পূর্ণভাবে তুলে নিয়ে আসা হয় স্বাধীন ভারতের ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট হিসেবে, যেটা 1955 সালে স্থান পায় ভারতীয় সংবিধানে। এই 1955 সালে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্টে সেকশন 11 এটাতে কমনওয়েলথ সিটিজেনশিপ নিয়ে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা থাকে। সেখানে পরিষ্কার বলা থাকে কমনওয়েলথের আন্ডারে যেসব দেশগুলি রয়েছে, ভারতবর্ষ তার মধ্যে একটি অবশ্যই, তারা কমনওয়েলথ সিটিজেনশিপের আন্ডারে। এবং ব্রিটিশ সরকারের কাছে এই কমনওয়েলথ সিটিজেনশিপের ব্যাখ্যা ছিল যে প্রতিটা কমনওয়েলথ এর সদস্যপদ গ্রহণকারী দেশের সমস্ত মানুষ ব্রিটিশ সাবজেক্ট। এই ওয়ার্ডটি কোট আনকোট বলা থাকে। প্রত্যেক কমনওয়েলথ সদস্যভুক্ত দেশ, তাদের জনগণ প্রত্যেকেই কিন্তু ব্রিটিশ সাবজেক্ট। স্বাধীনতার অনেক পর পর্যন্ত 1955 পর্যন্ত এই বিষয়টিকেই কিন্তু ভারতবর্ষ গুরুত্ব দিয়ে এসেছে। 1924 পর 1955 যখন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট স্বাধীন ভারতের আইন হিসাবে তৈরি হলো, তারপর এই কমনওয়েলথ সিটিজেনশিপের ধারণা ভারতবর্ষ তুলতে পেরেছে 2003 ও 2004 সালের অ্যামেন্ডমেন্টে। যখন 2003 ও 2004 সালের ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট নতুন করে সংশোধিত হয়, তখন এই কমনওয়েলথ সিটিজেনশিপটাকে বাতিল করা হয়েছে। কমনওয়েলথ সিটিজেনশিপ বাতিল মানে এই নয় যে কমনওয়েলথ সদস্যপদ ছেড়ে দেওয়া হয়েছে। কমনওয়েলথ সিটিজেনশিপের যে ডেফিনেশনটা আমাদের সংবিধানে ছিল, সেটিকে মুছে দেওয়া হয়েছে। কিন্তু এর বদলে কমনওয়েলথ সংস্থাটির যে সদস্য পদ হিসাবে আমাদের কি ভূমিকা বা সেই সংক্রান্ত কোনো কথা ভারতীয় সংবিধানে লেখা হয়নি। আজ এই পর্যন্তই বন্ধুরা। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমরা পরের ভিডিওয়ে দেব। আজকের মতো এইটুকু। শুধু যাওয়ার সময় একটি কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো নেতাজি সুভাষ অ্যান্ড এনসিয়েন্ট ইন্ডিয়া চ্যানেলটি। আজকের মতো এইটুকুই। জয় হিন্দ।